নমস্কার, আমি প্রীতম বিশ্বাস চলে এসেছি আজকে আমাদের নতুন একটি এপিসোড নিয়ে। রবির আড্ডা তোমরা এত ভালোবাসছো, আমি সত্যি এটা আশা করিনি। আজ দুপুর 3টে, রবিবার দুপুর 3টে মানে রবির আড্ডা। আজকে আবার একজন গেস্ট চলে এসেছে আমাদের মাঝখানে। কে এসেছে? আজকে এসেছে কৃষ্ণনগরে দিয়ে একটি ছোট্ট ভাই, যে ইউটিউব জার্নি স্টার্ট করেছিল বেশ কয়েকদিন আগে। আজকে ধীরে ধীরে তিনি সাকসেসের দিকে এগিয়ে চলেছে। তা আজকে তার সাথে পরিচয় করিয়ে দিই। চলো, আমাদের মাঝখানে আজকে আছে জিৎ সরকার। নমস্কার, আমি জিৎ সরকার। তারা যেরকম বললো যে হ্যাঁ, আমি শুরু করেছি ক্রিয়েটার হিসেবে একটা ইউটিউব জার্নি। তবে সবে শুরু করেছি তো মানুষের ভালোবাসা পাচ্ছি না বলবো না, পাচ্ছি। তবে আশা করব আগামী দিনে মানুষ আরো ভালোবাসবে। দাদার পাশে থাকলে, দাদার মতো মানুষেরা পাশে থাকলে আমাদের মতো মানুষ, মানে আমাদের মতো ছোট ক্রিয়েটার কৃষ্ণনগরের বুকে যারা আছে তারা সাকসেসের দিকে এগোবে। আর সত্যি কথা বলতে, দাদা যে আজকে আমাকে এখানে ডেকেছে রবির আড্ডাতে, তাদের সত্যি আমি দাদার কাছে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ দাদা। ও যে ধরনের কথাবার্তা বললো আমার শুনে গর্বে বুক ফুলে উঠেছে। যাই হোক, তা ছোট ভাইটির সাথে এবার কিছু আলোচনা করবো। বলো, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? চলে যাচ্ছে। এই অফিসের ফাঁকে এইসব করা মানে খুবই চাপের ব্যাপার হয়েছে। তা এই যে ধরো তুমি ইউটিউব স্টার্ট করেছো, তোমার ইউটিউবের চ্যানেলের নাম কি? জিৎ ব্লগস। জিৎ ব্লগস যখন তুমি স্টার্ট করেছো, তখন বাড়ির লোক কিভাবে সেটা দেখেছিল? সত্যি কথা বলতে আমার মা বাবা এই ইউটিউব জার্নি ক্ষেত্রে খুবই সাপোর্টিং। হ্যাঁ, কি বলতো, এটা দরকার পড়ে। মানে তোমার যদি ফ্যামিলির লোক সাপোর্ট না করে, তুমি কিন্তু পড়াশোনার পাশাপাশি এগুলো চালিয়ে নিয়ে যাওয়া খুব কষ্টের ব্যাপার হয়ে যায়। এখানে যদি কাকু কাকিমা যদি মানে একদম সাপোর্টিভ না হতো তোমাকে, তাহলে এটা সত্যি এটা একটা মানে কষ্টকর হয়ে যেত জিনিসটা তোমার পক্ষে। কারণ বাড়িতে ধরো শুট করছো বা বাইরে চলে যাচ্ছ হঠাৎ করে শুটের জন্য, কোনো কিছু হয়তো এদিকে এদিকে করে বেড়াচ্ছ, সেই জিনিসটা পারতে না করতে। এটা একটা কষ্ট হয়ে যেত ব্যাপারটা। তা যাই হোক, জিতের সাথে আমার কি করে পরিচয় হয়েছে এটা আমি এবার বলি। বাসন্তী পুজো গেছে কয়েকদিন আগে কৃষ্ণনগর রাজবাড়িতে বাসন্তী পুজো ছিল। এবার সেখানে বিসর্জনের দিন, যেদিন দশমী ছিল, সেদিনকে আমি গেছিলাম ভিডিও করতে। ফার্স্টে অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়েছি, চকের পাড়াতে আমার একটা বন্ধুকে ফোন করেছিলাম, ভাই ঠাকুর কি বিকেল 4টেতেই ভাসান হবে দুর্গাপুজোর মতন? বলছে সিস্টেম কিন্তু এক, তুই কিন্তু চলে আয়। আমি অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম যে আমাকে তাড়াতাড়ি যেতে হবে ভিডিও করতে। প্রথমে গিয়ে দেখি রাজবাড়ির দরজাই খোলেনি। তারপরে জানতে পারলাম যে অক্টোবর মাসে যেহেতু দুর্গাপুজো হয়, সেই সময়ে তাড়াতাড়ি সন্ধ্যে নামে বলে বিকেল 4টেই ভাসান হয়েছিল। ভেতর থেকে একজন বেরিয়ে এসে বলে যে এবছর এরকম ভাবে হবে না, বিসর্জনটা হবে হচ্ছে 5:30টার দিকে, 5:15 থেকে 5:30টার দিকে। আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আবার গেছি ভিডিও করতে। গিয়ে দেখি একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে বাইরে, আমার মতনই সেও একজন এসছে, আরো কেউ এসছে। সবাই কি কথা বলতে তো চায় না, মানে অনেকেই আছে যারা কন্টেন্ট ক্রিয়েটাররা কথা বলতে চায় না সেরকম ভাবে, হঠাৎ করে দেখা হয়ে গেলে। মানে জানি না কেন, এটা কম্পিটিশন হবে নাকি বুঝি না, কিন্তু কথা বলতে চায় না। সেখানে গিয়ে এই একটা বাচ্চা ছেলে যে কথা বলেছিল, এবং দাদা তুমি কি ইউটিউব করো? আর না, আমি ফেসবুকে আমি কাজ করি। বললাম, আমি বললাম যে তুমি কি কন্টেন্ট ক্রিয়েট করো? বলছে হ্যাঁ, আমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি। সেইখান থেকে জিতের সাথে আলাপ, সেখানে ভিডিও করেছি আমরা একসাথে, যেভাবে দৌড়াদৌড়ি করে, সেদিনকে মনে হচ্ছিল আমরা রিপোর্টার। ঠাকুর এত তাড়াতাড়ি ছুটছে আর আমরা ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছি এদিক ওদিক থেকে, যেখান থেকে সেখানে যে পেরেছে ফ্রেম যেখান থেকে নেওয়ার চেষ্টা হয়েছে। এইভাবে আমাদের সেদিনকে ভিডিওটা হয়েছিল। সেই দিনকের কথাটা আজকে জিতকে দেখে মনে পড়ছে। সেইখান থেকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, আলাপ আলোচনা সবকিছু হয়ে আজ আমাদের রবির আড্ডাতে উপস্থিত হয়েছে জিৎ। মানে সেইখান থেকে জার্নিটা স্টার্ট। তা তোমার সম্বন্ধে সেরকম ভাবে আমরা কিন্তু পার্সোনালি কিছু জানি না, তো তুমি করো কি আগে বলো সেটা। আমি বেসিক্যালি এখন পিজি ফার্স্ট ইয়ার চলছে আমার। আচ্ছা। আর পাশাপাশি এই ইউটিউবটাকে ফলো করছি। আচ্ছা, এইটা এগিয়ে যাচ্ছি ক্যারিয়ারে। পড়াশোনার ফাঁকে এরকম ভাবে অসুবিধা হচ্ছে না সেরকম? না, সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। কারণ দেখো, প্যাশনকে যখনই ফলো করবা সেখানে কখনো কোনো অসুবিধা হবে না। এক্স্যাক্টলি, এটা আমারও মনে হয় যে এই যে ধরো আমি আজ অফিস জবের সাথে যুক্ত আছি একটা কোম্পানিতে, সেখান থেকে এই যে অফিস জব করছি তার ফাঁকে এইরকম ভাবে ভিডিও করা, আমার তো গাদা কন্টেন্ট চলছে। মানে পরপর আমি সোমবার দিনকে ধরো একটা পোস্ট করি, যেটা আমার মানে আমার প্রীতমের চিত্র। সোম আর বুধ আর হচ্ছে শুক্র, এই 3 দিন হচ্ছে প্রীতমের চিত্র চলতে থাকে। তারপরে ধরো যেগুলো হিস্টোরিক্যাল প্লেস বা এইগুলো চলতে থাকে হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শনি, এগুলো চলতে থাকে। আর রবিবার রবির আড্ডা চলে, তার মধ্যে লাইভ থাকে। আবার একটি নতুন কন্টেন্ট আমি আনছি, সেটা আমি একটু রিভিল করে দিই আগে। হ্যাঁ, নতুন আরেকটি কন্টেন্ট আসছে, যেটা হচ্ছে বৃহস্পতিবার রাত 8টায়, প্রতি বৃহস্পতিবার। এই সপ্তাহতেও বৃহস্পতিবারই আসবে। বৃহস্পতিবার রাত 8টাতে লাইভ। আমি তো লাইভে এসে প্রচুর বকি তোমাদের সাথে। সেখানে তোমরা হয়তো অনেকে ভাবতে পারো এই ছেলেটা কি বকে এসে, বাবা রে বাবা, কানে নেওয়া যায় না, এসব ব্যাপার চলে। এই বক গুলো বন্ধ করে যদি লাইভে এসে আমি তোমাদেরকে কোনো সাহিত্য শোনাইতে কেমন লাগে? সেটা আমার ইউটিউব চ্যানেল গল্প কথা, তোমরা জানো আমার ইউটিউব চ্যানেল গল্প কথারই এটা হবে একটি গল্প কথা লাইভ।
ফেসবুকে গল্প কথা লাইভ, পুরো লাইভ সেটআপের সঙ্গে মাইক্রোফোন সেট করে মিউজিকও কিন্তু থাকবে ব্যাকগ্রাউন্ডে, তার সাথে চলবে হচ্ছে যে কোনো সাহিত্য। তোমরা কিছু যদি শুনতে চাও সেটাও লিখবে। এই বৃহস্পতিবার প্রথম আমি আনছি সেটা হচ্ছে রবীন্দ্রনাথের জন্মদিন আছে, তারপরে রবীন্দ্র জয়ন্তী আমাদের শুক্রবারে আছে 9 তারিখ। তা আমি বৃহস্পতিবার রাত 8টায় আনছি রবীন্দ্রনাথেরই একটি ছোট্ট গল্প, আমি সেটা আনছি আজকে, সেটা রিভিল করলাম। ভেবেছিলাম লাইভে বলবো, তা আমি লাইভে এসে আর বকতে চাইনি, তাই এইটা আমি বলে দিলাম। কিন্তু এটা কিন্তু পরে লঞ্চ হচ্ছে, মানে এই যে আমাদের পোস্ট হয়ে গেছে, ঠিক আছে, মানে 9 তারিখে পোস্ট হয়ে গেছে। আজকে তোমরা এই এপিসোডটা কবে দেখছো বলো তো? তারপরে রবিবারে। তো যাই হোক, যদি কেউ সেই এপিসোডটা দেখে না থাকো, যেটা বৃহস্পতিবারে পোস্ট করেছি সেইটা, তাহলে কিন্তু অবশ্যই ব্যাক করে গিয়ে এই ভিডিওটা কমপ্লিট করার পর ব্যাক করে গিয়ে ওই ভিডিওটা দেখে নিও লাইভটা, বা যারা দেখেছো অলরেডি বৃহস্পতিবারে লঞ্চ হয়ে গেছে তারা ওটাকে শেয়ার করে নিও। আশা করবো ভালো লাগবে। তা আবার জিতের কথাতে চলে আসি। ব্যাপারটা হচ্ছে এই যে তোমার সাথে আমার যখন কথা হচ্ছিল তখন আমি তোমার কাছে শুনেছিলাম যে এইরকম যে ভৌতিক গল্প নিয়ে তোমাকে বলছিলাম যে আমি কিছু ভৌতিক গল্প শেয়ার করছি, তার সাথে কিছু গেমস চলছে আমাদের। তা সেখানে তুমি বলেছিলে যে তোমাদের ফ্যামিলির ওপর দিয়ে একটা কোনো মানে ঘটনা ঘটেছিল। আমি সেটাই দর্শককে আজ শোনাতে চাই। আমি তো শুনেছি, তাও পুরোপুরি শুনিনি, যেটুকুনি শোনার আমি দর্শকদের সাথে শেয়ার করতে চাই সেই ঘটনাটি। তা চলো এবার আমরা ঘটনাটা বরং স্টার্ট করি। প্রথমত যে ঘটনাটা ঘটেছে আমার সাথে, বলতে গেলে দুটো ঘটনার কথা বলতে হয় তোমার সাথে। প্রথমত একটা আমার নিজের সঙ্গে ঘটে যাওয়াটা, আমার নিজের সাথে বলো, আমার নিজের ফ্যামিলি মেম্বার সাথে বলো ঘটে যাওয়াটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, অ্যান্ড একটা হচ্ছে আমার মামার সাথে ঘটে যাওয়া। আচ্ছা আচ্ছা, প্রথম যেটা ঘটনাটা বলছি, এটা আমার সাথে ঘটে যাওয়া, এটা হচ্ছে আমার নিজের বাড়ির ঘটনা। মানে তোমরা যেখানে এখন বসবাস করছো? একদম 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 একদম। বাট এখন নেই, এখন জানি না কেন এটা হয়েছে, বাট এখন ওটা হচ্ছে না। কিন্তু মিডিলে তোমার এই করোনা আসা, মানে করোনা কাল আসার আগে থেকে শুরু করে করোনা কালে এই 2023 পর্যন্ত এটা ঘটনা ঘটেছে আমার সাথে। আচ্ছা আচ্ছা। অ্যাজ আ মিড নাইট যখন আমি ঘুমোচ্ছি, অনেক হয় না তো, তোমার দেখবো অনেক সময় হয় যে তুমি যখন ঘুমোচ্ছ হঠাৎ করে ঘুমটা ভেঙে গেলে টয়লেটের জন্য। এটা হয়, এটা হয় তোমার সাথে, হতেই থাকে। হ্যাঁ, ঘুমটা ভেঙে গেছে, হঠাৎ করে তুমি দেখছো যে তোমার পাশে যে রুম আছে, রুমে কেউ নুপুর পর হেঁটে যাচ্ছে, কিন্তু অথচ তোমার বাড়িতে কেউ কোনো মহিলাই নেই যে নুপুর পর হাঁটে। আচ্ছা, ঠিক আছে, আমি যদি স্পষ্ট সাউন্ড শোনা যাচ্ছে, স্পষ্ট সাউন্ড শোনা যাচ্ছে, এবং এটা আমি একা না, আমার মা বাবা প্রত্যেকে শুনেছে এই ঘটনাটা, আমার ফ্যামিলি অনেকেই শুনেছে আওয়াজটা। অ্যান্ড দেন এটা একটা পার্ট গেল। অ্যান্ড আরেকটা পার্ট হচ্ছে, ধরো আমি ঘরে একা থাকি, ঠিক আছে, একা ঘরে বসে থাকি, পড়ি বা যখন গান বাজনা করি, যখন করি, দেখছি আমার মানে আমি যখন খাটে বসে থাকি, আমার ঠিক বারান্দা, এই সাইডে বারান্দা চলে যাচ্ছে, তো বারান্দায় ওখানটায় গিয়ে কেউ মনে হচ্ছে, আমি ধরো তুমি পড়ছো নিজে মাথা নিচু করে, তোমার কিন্তু চোখের যে সাইড গুলো কিন্তু খোলা থাকছে, তুমি কিন্তু দেখতে পাচ্ছ সাইড গুলো। হয় এটার জন্য আমি যেদিকে তাকিয়ে আছি, আমি পাশে তোমাকে দেখতে পাচ্ছি, বা এদিকে আমার যে গাছটা আছে সেটাও দেখতে পাচ্ছি, সেরকম হয়, সাইডে বোঝা যায়, বুঝতে পারছো? এবার আমাদের গেটে পর্দা দেওয়া আছে, কেউ মনে হচ্ছে পর্দাটা আড়াল করে আমাকে তাকাচ্ছে। সিরিয়াসলি বাপরে, আমার শুনেই কেমন লাগছে, একদম তো তাকাচ্ছে আমার দিকে। অ্যান্ড দেন এটা আমার মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা বলছি। আমার দুপুরে শুয়ে আছে, ঘুমোচ্ছে, মানে ভাতটা খেয়ে ঘুমোচ্ছে, আমি স্ত্রীকে নিয়ে কলেজে গেছি, আর বাবা কাজে গেছে, বাড়ি থেকে উনি, মা একা ঘরে ঘুমোচ্ছে। অটোমেটিকলি মা মানে ওদিকে এদিকে একটা সাইডে মুখ করে ঘুমোচ্ছে, তো ঘুমোতে ঘুমোতে হট করে মনে হচ্ছে কেউ গায়ে হাত দিয়ে ডাকছে মাকে। আচ্ছা, তো ডাকছে মাকে, ওটা রাতে না দুপুরে বেলা? দুপুরবেলা, রাতে না দুপুরবেলায় ডাকছে। মা ভেবেছে তো বাবা এসছে, বা আমি হয়তো এসছি কলেজ থেকে, বাড়ি চলে এসছি, এসে মাকে ডাকছি ভাত খেয়ে দেওয়ার জন্য। তো মা বুঝতে পারছে যে কেউ ডাকছে, কিন্তু মানে উঠে যে বসবে বা উঠে যে এক সাইডে যাবে, উঠতে পারছে না। এটা হয় জানো তো, মানে আমরা একটা জিনিস জানো তো, স্বপ্নের মধ্যে যখন দেখি বা কোনো ঘটনা এরকম ধরনের ঘটতে থাকে, এটা আমার সাথে অনেকদিন হয়েছে, যে জানি না এই গোঙায় ধরে নাকি একটা বলে, এটা আমার হয় মাঝে মধ্যে, যে বলে নাকি পায়ের বুড়ো আঙ্গুলের শিরা যদি নাকের সাথে সোজাসুজি থাকে, তাহলে এই ঘটনা ঘটে যে তুমি ধরো চোখে যেটা দেখতে পাচ্ছ, তুমি ফিল করতে পারছো যে তোমার সাথে খারাপ কিছু ঘটছে, কিন্তু তুমি সাউন্ড করতে পারবে না, আর তুমি নড়তে পারবে না। এটা সব থেকে কষ্টকর জানো তো। এইভাবে কিন্তু প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, অনেকের হয়, হ্যাঁ, হার্ট অ্যাটাক করে গেছে। এই কারণগুলো তো অনেক সময় মৃত্যু হয়, এই জিনিসটা খুব খারাপ। এই জন্য আমি যখন হতো এরকম আমার সাথে, আমার পাশের ঘরে আমার বাবা ঘুমায়, আমি এক ঘরে ঘুমাই, এবার আমার এরকম হয়ে না, আমি তখন যতটা পারতাম আমি না ফিল করতাম, আমার ব্রেনে কিন্তু সবকিছু চলছে, আমি কিন্তু সব বুঝতে পারছি, আমার ব্রেনে সব চলছে। আমি তখন কি করতাম বলতো, আমি চেষ্টা করতাম, আমি যখন শব্দ করে বাবাকে ডাকতে পারছি না, আমি তাহলে একটু জোরে করে গোঙানিটাই জোরে করি, তাহলে বাবা শুনতে পাবে। আমি কিন্তু সেই বুদ্ধিটা কিন্তু চলতো মাথার মধ্যে। তারপরে ভাবতে পারছি যে কি ধরনের জিনিসটা, আমি তখন গোঙানিটাই জোরে জোরে করতাম, বাবা ঠিক শুনতে পেয়ে যেত বাসার থেকে।
বাবা চলে আসতো, এই এই কি হয়েছে এরকম। অফিসের কাজে আমি মেদিনীপুরে ছিলাম, ওখানে আমার বস আমার পাশে ঘুমাচ্ছে এক দুটো রুমে, আমার এরকম হয়েছে, আমার বস আমাকে এক ধাক্কা মেরে দিয়েছে, যে কি করছিস তুই, কি হয়েছে তোর, মানে স্বপ্ন দেখছিস নাকি? তখন হ্যাঁ 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 করে আবার ঘুমিয়ে পড়লাম পাশ ফিরে। আমার বাবা ওই জন্য আমাকে বলে যে তোর যখন এই প্রবলেমটা আছে তুই সবসময় সোজা হয়ে ঘুমাবি না, তুই একটু কাছে ঘুমাবি, ওকে এটা বলে। আমি এটা মেনটেন করি, এটা আমার ভয় লাগে কারণ জিনিসটা মাঝে মধ্যেই আমার সাথে ঘটে। বলো এবার তুমি। এটা তো একটা মায়ের সাথে ঘটনা, বাট আমার সাথে ঘটনা একটা বলি। ঘরে একা যখন থাকি, আর এই সময় গরমকালে কি হয়, গরমকালে আমরা ছেলেরা কি করি, শার্ট খুলে বসে থাকি, খুব ক্যাজুয়াল থাকি, শার্ট খুলে বসে থাকি। তো কি মনে হচ্ছে আমি যখন নিচে বসে আছি, মানে আমি নিচে বসে থাকলে পেছনে সোফা থাকে আমার, আর বারান্দা দিয়ে ঘরে আসে ঢুকাচ্ছে। তো বেসিক্যালি বসে আছি, কি হচ্ছে আমি দেখতে ফিল করতে পারছি, মানে পেছনে ফিল করতে পারছি কেউ হেঁটে চলে যাচ্ছে, তোমার পা দিকে হেঁটে চলে যাচ্ছে, তুমি ফিল করবে কিন্তু যে তোমার গায়ের যে লোমটা আছে ফিল করবে, ফিল করে, মানে পেছন দিকে চলে গেলে ফিল হয়, ফিল হবে, সেম ফিল হচ্ছে, বাট কেউ নেই ঘরে। এবং বুঝতে পারছি আমাকে তাকাচ্ছে আমার দিকে, এজ আ মানে রাগে আমি তাকাচ্ছে, এগুলো তুমি মানে না তাকিয়ে বোঝা যাচ্ছে যে কিছু হচ্ছে, কিন্তু তাকালে নেই, তাকালে নেই। আচ্ছা, এই ঘটনা, এই সকল ঘটনাগুলো হয় মানে হয়েছে আমার সাথে। এখন কিছু যাবৎকাল, মানে ধরো 5-6 মাস এটা বন্ধ আছে। আচ্ছা, এটা বন্ধ আছে, কেন জানি না এটা হয়েছে, বাট বন্ধ আছে। কিন্তু নুপুরে যে আওয়াজটা, এটা মিডনাইটে হয় আমার, এখনো চলে, এখনো চলে। আচ্ছা, এটা তো আমার পার্ট, এটা তো আমার পার্টিকেল। এবার যে মেন পার্টের কথা বলছি, এটা মামার ঘটনা। তোমাকে আগের দিনও বলেছিলাম, এবং আজকে আমি আমি তখন পুরোপুরি শুনিনি, মানে আমি তোমার কাছে যখন বলেছিলে যে আমার মামারও একটা ঘটনা আছে দাদা, আমি তখন বলেছিলাম যে ঠিক আছে তুমি এটা ডাইরেক্ট দর্শকদের সাথে তুমি এটা শুনে তোমার তো গায়ে কাটা দিয়ে উঠবে। বলো, মানে সামনে পুরো একদম, মানে যে মানে অপদেবতা তাকে দেখেছি, ফিল করেছি একদম। মানে এটা আই থিঙ্ক 2019 সালের ঘটনা। আমার মানে বড় মা, বলতে গেলে বড় মা মারা যায়, ঠিক আছে। তো সেই সময় কি হয় যে তোমার বাড়ি থেকে মারা গেছে, তুমি ফিল করতে পারছো ওখানে বেঁচে আছে, তো মনে নেই যে মারা গেছে, হয়তো তুমি টায়ার্ড হয়ে বাড়ি এসছো, তো মনে নেই যে ফিল করতে পারছো না, ঠিক আছে। সেই হতে মামা বাড়ি এসে কাজ মাজ করে রাতের বেলা বাড়ি এসে এসে শুয়েছে। শোয়ার পর বেসিক্যালি কি হয়েছে যে বড় মা এসে ডাকছে, তুই খেয়েছিস, তুই ঘুমোচ্ছিস, তুই তোর শরীর ঠিক আছে তো, কথা বলছে। আর মামা তার সঙ্গে কথাও বলছে যে হ্যাঁ আমি, ব্যাপারটা তখন তো অ্যাবস্ট্রাক্ট মাইন্ডে ছিল, মানে বুঝতে পারেনি যে এটা যে মানুষটা নেই বা কিছু নেই, মানুষটা হয় না, এটা বোঝা যায়, ঠিক আছে। দিয়ে তো বলছে না আমি খেয়ে দিয়ে এসেছি বাইরে থেকে, আমি কিছু খাবো না, শোবো, ঘুমোচ্ছি আমি, ভালো যে ঘুমোবো। হট করে চোখটা যা তো বন্ধ করেছে, মানে সেকেন্ডের মধ্যে মাথায় চলে এসেছে কি আমার ঠাম্মা তো নেই, মারা গেছে। কি কথা বললো আমার সাথে, আমার মামার তো আমার এই ঘরে বসেই আছে, সামনে গেট আছে, স্পষ্ট দেখলো যে সে হেঁটে চলে গেল। সেটা স্পষ্ট দেখেছে, পা দেখেছে, হেঁটে চলে যাচ্ছে। এই সমাধান তোমার, তার মানে ঠাম্মা তোমার মামাকে খুব ভালোবাসতো নাকি? একদমই তাই, আমার মামা একমাত্র সন্তান। ঠাম্মা না দিদা বলবো? দিদা, তাই না? হ্যাঁ, মামার যেহেতু দিদা, দিদার একমাত্র সন্তান, এই নাতি। আচ্ছা, মানে তোমার দিদার শাশুড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনি এরকম মানে একমাত্র নাতি, বুঝতে পারছো কতটা ভালো আদরে হবে। তো সেই টানে মানে এখনো মনে হয় আছে বাড়িতে। আচ্ছা, এটা হয় জানো তো, এই যে তোমার এই ঘটনাটাতে, এই যে তুমি বলে না যে কেউ মারা গেছে চোখের সামনে দেখলে হট করে বোঝা যায় না, এই ঘটনাটা আমার দাদার সাথে হয়েছিল, আমার পিস্তত দাদার সাথে। আমি এই ঘটনাটা যখন শুনেছিলাম, মানে ওর তো 3-4 দিন জ্বর চলে এসেছিল ঘটনাটা ঘটার পরে। সেটা এত ছোট ঘটনা, আমি প্রতিটা এপিসোডে না যারা পডকাস্টে আসে তাদের সঙ্গে দেখোই যে আমি অলরেডি আর একটা ঘটনাও শেয়ার করি, যেটা মানে একটা এপিসোডে আমি বলতে পারবো না যে ছোট ঘটনা। সেটাও এরকমই একটা ঘটনা আছে আমার মামার সাথে, মানে আমার দাদার সাথে ঘটে যাওয়া। আমার পিস্তত দাদা, আমাদের কৃষ্ণনগরেরই, জায়গাটার নাম বলার দরকার নেই কারণ দোকানটা এখন বিক্রি হচ্ছে। এবার যদি এটা দর্শকদের কাছে রিভিল হয়ে যায়, দোকানটা হয়তো বিক্রি হবে না, তাহলে নামটাই বলবো না। একটা কাছাকাছির মধ্যে কৃষ্ণনগরের ভিতরেরই একটা দোকান, সেখানে না একটা খুব ধার বাকির কারণে একজন মানুষ, খুব চেনা জানা, আমাদের চেনা জানা মানুষ, হ্যাঁ আমরা খুব চিনি তাকে, আমিও চিনি, সেই মানুষটি হঠাৎ করে দোকানের মধ্যে গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। এবার সেটা আমার দাদা ড্রয়িং শেখায়, সেই রাস্তা দিয়ে আসছিল একদিনকে। এবার আসছে, যেদিনকে আসছে মানে যেদিন মারা গেছে সেদিনকে ওই রাস্তা দিয়ে আসছে। আস্তে আস্তে প্রচুর পুলিশ, অনেক লোকজন ওখানে জমা হয়ে দাঁড়িয়ে রয়েছে। কি হয়েছে বুঝতে পারছে না আমার দাদা কি জিজ্ঞাসা করছে, দাদা কি হয়েছে? বললো ভেতরে দোকানের যে দোকানদার আছে সে ভেতরে গলায় দড়ি দিয়ে ঝুলছে, সুইসাইড করেছে, দিনের বেলা তাও, ঠিক আছে। দাদা তো বলছি মা এটা তো এর দোকান, চেনা জানার মধ্যে, দিয়ে ঢুকেছে ভেতরে, কোথায় কি হয়েছে? আমার দাদা তো চেনা জানার মধ্যে বলে খারাপ লেগেছে, ভেতরে ঢুকে গেছে। এবার আমার দাদা গেটটা দিয়ে ঢুকে
সোজা তাকিয়ে দেখছে, সব পুলিশ দাঁড়িয়ে আছে, আলোচনা সভা চলছে, কোথায় বডি কই, দিয়ে হট করে বাঁ দিকে তাকিয়ে দেখছে ঠিক আমার দাদা এখানে দাঁড়িয়ে আছে, এই জায়গাটাতেই টালির চাল দোকানটা। হ্যাঁ, এবার টালির চালের কি একদম সাইডের যে বাঁশ দেখবে একদম সাইডে থাকে, ওই সাইডের বাঁশটা থেকে দেওয়াল দিয়ে ঝুলছে বডিটা। মানে আমার দাদা এখানে দাঁড়িয়ে আছে, এখানে বডিটা ঝুলছে, মানে ও সোজা তাকিয়ে চারিদিক খুঁজছে কিন্তু সাইডেই বডিটা ওর পাশেই ঝুলছে। এবার এই সাইডে এরকম দেখেছিল, বাড়ি চলে আসছে। তারপর দিয়ে বলছে জানো তো এরকম মারা গেছে একজন, এরকম আমাদের চেনা জানার মধ্যে সবকিছু হয়ে গেল। 3-4 মাস কেটে গেছে, এই জিনিসটাই আমরা তখন ভুলে গেছি যে মারা গেছে বা কি হয়েছিল। দোকানটাও ভেঙে ফেলা হয়েছে, ওখানে আবার একটা পাকা দোকান তৈরি হচ্ছে পরবর্তীতে বিক্রি হবে বলে। ওই ওই যে টালির চালের যে দোকানটা ভেঙে দেওয়া হয়েছে, একটা পাকা দোকান তৈরি হচ্ছে, সেই দোকান কিন্তু এখন তৈরি কমপ্লিট হয়নি। মানে আমি তো এত বেশি আগেকার কথা কিন্তু বলছি না। এইবার আমার দাদা সব ভুলে গেছে, মাথা থেকে বেরিয়ে গেছে সেই দিনের কথা। এইবার আমার দাদা একদিন আবার ড্রয়িং শিখে রাস্তা দিয়ে আসছে রাত 10টার সময়, আর ওর জানি না ওই কোইন্সিডেন্স ওইখানে এসে বাথরুমটা পেয়েছে। ওর কিন্তু মাথাতেও নেই যে দোকানটাতে না। এবার ওখানটাতে হাইড্রেন আছে, হাইড্রেনের ওখানে বাথরুম করছে টপকে, মানে এই পাশে স্ল্যাবটা টপকে, মানে ওর পাশে গিয়ে বাথরুমটা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার হঠাৎ করে ওর ওই দোকানটার দিকে তাকিয়েছে, দোকানটা দিকে তাকিয়ে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে, এবং সেই লোকটা ঠিক আছে, ওর তখনও কিন্তু মাথাতে নেই যে মারা গেছে, যে এখানে কেন দাঁড়িয়ে আছে, আর ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, আমার দাদার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ও পুরো স্পষ্ট দেখছে দাঁড়িয়ে আছে লোকটা এখানে। এবার ও না চুপচাপ বাথরুম করছে, ও বারবার তাকাচ্ছে, দেখছে লোকটা তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আমার দাদার মাথার মধ্যে এসছে যে এই লোকটা তো বেঁচে নেই। তখনও যখন ওর মাথাতে এসছে লোকটা বেঁচে নেই, তখনও দেখতে পাচ্ছে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, আমার দাদার দিকে তাকিয়ে। আমার দাদা তখন তাড়াতাড়ি করে যে কোনো একটা স্ল্যাব বা ওই হাইড্রেনটাকে টপকাতে হবে, ওর তখন সেই ক্ষমতাটাই নেই যে হাইড্রেনটা টপকাবে, ড্রেনে পড়ে যাবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে তখন টেনশনে। তখনও দেখতে পাচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে, ও তখন টপকে সাইকেলটাকে নিয়েছে, সাইকেলটা নিয়ে ও সাইকেলে উঠে চালাতে পারছে না, তখনই দেখছে ওখানে দাঁড়িয়ে রয়েছে লোকটা কিন্তু এক দৃষ্টিতে। এবং কি ও যখন তাকিয়েছিল ওর দিকে এবং যখন ওদিকে যাচ্ছে, মানে ও আই লেভেলটাও সরবে, ওই সরছে, ওকে যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে ওর দিকে তাকাচ্ছে। ও বাবা, ওই লোকটাই দাঁড়িয়ে আছে, স্পষ্ট দেখছে। একটা টিউবলাইটের আলো ছিল পোলে, ওই টিউবলাইটের আলোতে দেখা যাচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে লোকটা, ওই দোকানটা যেখানে ছিল এখন যেখানে পাকা দোকান। ও তখন সাইকেল চালিয়ে বাড়ি এসছে, বাড়ি এসে আমার বৌদিকে বলেছে যেন এরকম ঘটনা ঘটেছে, ও ওখানে দাঁড়িয়ে আছে আমি দেখেছি। বড় বৌদি বলছে দেখো তুমি ভুল দেখেছো, কারণ তোমার মাথার মধ্যে এটা ছিল, তুমি তো এই বডিটা রুম ধরে ঝুলছে দেখে এসছি, এই জন্য তুমি। বলছে আমি ভুলে গেছি যে ও মারা গেছে, বলছে আমার 3-4 মাস কেটে গেছে ঘটনা দেখার পর, আমি ভুলে গেছি যে এই ঘটনা ঘটেছে, তাহলে আমি কেন ওখানে গিয়েই বারবার ফিল করতে পারবো যে ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমার তো প্রথমে মাথাতেই ছিল না যে মানুষটা মারা গেছে, ওখানে দাঁড়িয়ে আছে কেন, আমার প্রথমে প্রশ্ন আসছিল। কিছুক্ষণ পর আমার মাথাতে এসেছে যে ও তো মারা গেছে, আমি নিজে চোখে দেখে গেছি, তাহলে ও কি করে এখানে এলো, দাঁড়িয়ে আসছে ওই সময় দাঁড়িয়ে আছে। এবং ও বাড়িতে এসে ওর তো এই শুনে, মানে বৌদির সাথে কথাবার্তা বলার পর 2 দিন ধরে তো জ্বর কমেনি, পুরো জ্বর। আমাকে এটা বলেছিল আমার বৌদি যে এরকম ঘটনা ঘটেছে দাদার সাথে, জানিস, অনেকদিন আগে কথাটা বলেছিল। আমি আজকে শেয়ার করলাম একটা কারণে, এতই ছোট ঘটনা আমি কিন্তু শেয়ার করতে পারতাম না, ওই জন্য শেয়ার করলাম। তা এবার আমি আবার তোমার স্টোরিতে যাবো, বলো। তো এইরকমই চলতে থাকে। অ্যান্ড দেন পরবর্তীতে দেখা যায় যে আমার যে বড় মা কথা বলছি, দাদা বড় মা, সে অনেক সময় কি হয়, আমাদের মামার বাড়িটা অনেকটা বড় এরিয়ার মধ্যে বাড়ি, ঠিক আছে, যখন তোমার সেটে চলে যাচ্ছে এবং সবাই দেখতে পাচ্ছে, সবাই দেখে, মানে সবাই কাউকে না কাউকে দেখে, একদম সে দেখতে পাচ্ছে। একদিন কি হয়েছে, যে আমাদের মামার বাড়ির পাশে একটা জঙ্গল টাইপের এরিয়া আছে, তো সেখানে দেখছে একজন, মানে গাছ আছে তোমার ওই সুপুরি গাছ বলে যেতে পারছো, সে দাঁড়িয়ে একদম টপে দাঁড়িয়ে আছে, সুপুরি গাছের টপে দাঁড়িয়ে আছে। সাংঘাতিক ব্যাপার, কিন্তু কারো ক্ষতি করে না। না 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 না, সবাই তো নিজে ভালোবাসার মানুষ না। এই যে তুমি বলছো না ভালোবাসার মানুষ, আর একটা জিনিস তোমাকে বলি, যে কেউ মারা যাওয়ার পর কিন্তু ভালোবাসার মানুষগুলোর ভালোবাসা থাকে না, থাকে না, থাকে কখন জানো, ধরো আমি বলি একজন ধরো আমাকে খুব ভালোবাসে, সে মারা গেল, মানে কিন্তু সে আমার কাছে ভালো থাকবে না, সে আমাকে তার সাথে নিয়ে যেতে চাইবে, অবশ্যই থাকবে। এটা একটা বিরাট বড় মানে মানে খুব ক্ষতিকর একটা জিনিস, কারণ সে মনে করে আমি ওকে ভালোবাসবো, আমার কাছে থাকবে, ও নিয়ে যেতে চাইবে, এটা হয়। এরকম চলতে থাকে। এবং যখন ওই বাৎসরিক কাজটা হয়ে যায়, মানে যে বছরের পরে যে কাজটা হয়, সেটা হওয়ার পর জানি না কেন অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এটাও হতে পারে যে তোমাদের ধরো শ্রাদ্ধের সময় হয়তো কিছু খুঁজছিল, হতে পারে, হয়তো আত্মার শান্তি পেয়েছিল না, এবার বাৎসরিক যখন হয়েছে হয়তো সেই খুঁতটা মিটে গেছে, সে এখন মুক্তি পেয়ে গেছে। হ্যাঁ, মুক্তি পেয়েছে। এই কিছু ঘটনা আছে। আচ্ছা, যাই হোক বাবা, বিশাল বড় একটা দারুণ ঘটনা শুনলাম। তা এইরকম ধরনের ঘটনা সবার লাইফে কিন্তু ঘটেই থাকে। যেটা বলবো
সেটা এমন ধরনের ঘটনা যদি তোমাদের কাছে থেকে থাকে, তোমরা যদি এসে বলতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমাকে মেসেঞ্জারে অবশ্যই লিখবে। আর যদি তোমরা কৃষ্ণনগরের বাইরে হয়ে থাকো, তাও তোমরা চাইছো যে এখানে অনেক ঘটনা শোনানো হোক, তোমাদের লাইফে ঘটে যাওয়া, আমাকে মেসেঞ্জারে লিখে পাঠিও, আমি তোমাদের ঘটনা পড়ে শোনাবো। যাই হোক, এইবার পডকাস্ট তো শেষ এখানে। এইবার যেটা হবে, আমার রবির আড্ডার পডকাস্টে একটা র্যাপিড ফায়ার রাউন্ড হয়। তোমরা আগের দিনও বুঝে গেছো জিনিসটা কি হয়, তা জিতের ক্ষেত্রেও সেটাই হবে। র্যাপিড ফায়ারের বেশ কিছু কোশ্চেন আছে, 5টা কোশ্চেন আমি ওকে করবো। 30 সেকেন্ড সময় দেবো না, কারণ আমাদের মাঝখানে অনেক কিছু আলোচনা হতে পারে। চলো শুরু করি র্যাপিড ফায়ার রাউন্ড। চলে এসেছে হাতে কোশ্চেন পেপার, ঠিক আছে? টেনশন হচ্ছে? একদমই না। কোশ্চেন গুলো জানো না? তাহলে এবার যদি এখানে কোনো এমন কোশ্চেন থেকে থাকে যেগুলো বাড়ির লোক শুনলে ভয়ের ব্যাপার আছে, তাহলে সেটা কেমন লাগবে? গার খাবে না তো বাড়িতে গিয়ে? খুব লাগবে, কিন্তু কিছু করার নেই। মাধ্যমিকে যেগুলো কোশ্চেন যেগুলো আসে আমাদের, দেখি আমরা কি পেপার চেঞ্জ করতে পারি? পারি না, আজকে হবে না। চলো শুরু করা যাক র্যাপিড ফায়ার। প্রথম প্রশ্ন, হঠাৎ ইউটিউব শুরু করার পেছনে কারণ কি? হঠাৎ করে কিছু হয় না দাদা, সবটাই প্রি প্ল্যান থাকে। আমারও ছোট থেকে একটা প্ল্যান ছিল যে ইউটিউবে কিছু করার। সেই মতো সত্যি কথা বলতে আমার আগে একটা ফোন ছিল, ক্যামেরা ভালো ছিল, যার জন্য এটা করতে পারিনি, স্টার্ট করতে পারিনি। রিসেন্ট তোমার দুর্গাপুজোর অনেক দামে আমার অফার থাকে সেই সময়, তো সেই সময় একটা ফোন কিনি আর তখন থেকেই করা। এন্ড সত্যি কথা বলতে দাদা, এই তো দুর্গাপুজো গেছে, হয়তো 6-7 মাস হয়েছে, এখনো পর্যন্ত যথেষ্ট মনের ভালোবাসা পাচ্ছি। হ্যাঁ, এইটা কি বলতো, একটা জিনিস কি, যদি ভালোবাসা না পেতে তাহলে ইচ্ছাটা চলে যেত। অনেকদিন ধরে জার্নি করতে করতে না, তখন না দূর বাবা আর হবে না, বন্ধ করে দিই। এটা প্রচুর মানুষ এইভাবে বন্ধ করে দিয়েছে, চ্যানেল ঠিকঠাক ভাবে চালায়নি, কিন্তু সময় দিলে সবকিছু সাকসেস পাওয়া যায়। একদম সময়, ইচ্ছা যদি থাকে তোমার মধ্যে, একদম। তুমি যদি মনে করো যে আমি রাতারাতি ভাইরাল হবো, কেউ কোনো মনে করতে পারে না। আর যদি টাকার কথা চিন্তা করে তুমি কাজে দিকে তাহলে হয়ে গেল। কারণ টাকা অত সহজে আসে না, ইউটিউব না ফেসবুক তখন টাকা কমিয়ে দিয়েছে, মানে এটা একটা ইয়ে হয়ে গেছে। যাই হোক, উত্তরটা খুব ভালো লাগলো। তার সেকেন্ড, এবার আমি আসি। এইটা কিন্তু আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। ঠিক আছে, চলো দেখি। প্রথম প্রেম শুরু কবে থেকে? হয়নি এখনো হয়নি? এখনো হয়নি। কি মানে কলেজে কাউকে পছন্দ হয় না নাকি? প্রেম করার ইচ্ছা এখনো জাগেনি? হয়নি। মানে একবারে প্রেম করবে, একবারে বিয়ে? একদম। প্রেম করে বিয়ে করবে নাকি কাকিমা? ওরা আমিও বলেছিলাম এক সময় যে আমি বিয়েই করবো না, এটা আমার ফ্যামিলির লোক জানে। তারপরে হঠাৎ ট্রেনে একজনকে দেখে পছন্দ হয়ে গেল, দিয়ে এখন রেজিস্ট্রি করে বসে আছে, আর 5 মাস পরে বিয়ে। যাই হোক, এটা আমিও বলেছিলাম, এরকম সবাই বলে থাকে। ধীরে ধীরে কোন সময় মন মানুষের বদলে যায়। যাই হোক, এখনো প্রেম করোনি, এটা শুনে আমার একটু সন্দেহ হলো। ঠিক আছে, সত্যি। যাই হোক, 3 নম্বর, নিজের ফ্যামিলির মানুষ যখন লাইক আর কমেন্ট করে না ভিডিওতে, তোমার কেমন লাগে? খুব খারাপ লাগে। এটা কিন্তু হয়, সবার ক্ষেত্রে হয়, মানে এটা আমাদের ক্ষেত্রেও হয়। কিন্তু আমি তো নিজের চোখে দেখেছি। আমি এখানে কোশ্চেনটা তোমাদের সিলেক্ট করে রেখেছিলাম যে আমরা যখন ভিডিও ছাড়ি, আমাদের আশেপাশে আউটকাস্টে প্রচুর ফ্রেন্ড সার্কেল রয়েছে, সবাই কিন্তু তোমাকে কমেন্ট করবে, লাইক করবে, কেউ কেউ শেয়ার করবে, অচেনা লোকজন। কিন্তু ফ্যামিলির বেশ কিছু মেম্বার আছে, তোমাকে দেখে মনে, ও আচ্ছা ভিডিও করা হচ্ছে, কি হবে, কিছু হবে না, খুব টাকা পাস তো। হ্যাঁ, এদিকে যে ভিডিওতে 100 ভিউ আসেনি, ওরা মনে হয় আমরা 1 কোটি টাকা কামিয়ে যখন লাইক করে টাকা পাবে না, লাইক করে এটা খুব ফ্যামিলির লোকরা বলে। ঠিক আছে, আমি দেখেছি যে লাইক করলেই টাকা পাবে, লাইক করিস না। এদিকে সারাদিন স্ক্রল করছে, সব মানে চিলাকি জাবানি দেখতে বসে। ঠিক আছে, এদিকে বাড়ির একটা ছেলে ভিডিও করেছে বা বাড়ির একটা মেয়ে ভিডিও করেছে, দেখার সময়ই তারা পায় না। ঠিক আছে, যাই হোক, এটা একটা আমি রেখেছিলাম ইচ্ছা করে, এটা কারণ এটা আমার সাথেও ঘটে। ঠিক আছে, নাম বলবো না, কিন্তু যারা যারা ভিডিও করে গায়ে মেখে নেবে তাদেরকে বলেছি। 4 নম্বর, ঠিক আছে, ছোটবেলার ইচ্ছাটা কি আজকে পূরণ হয়েছে? মানে ছোটবেলার ইচ্ছা কি বলছি, ধরো আমরা ছোটবেলাতে না সবাই দেখবে বাচ্চাদেরকে যখন মা বাবারা জিজ্ঞাসা করে বা স্কুলে জিজ্ঞাসা করে, বলে কি হতে চাস? হয় কেউ বলে ডক্টর, নাহলে কেউ বলে অ্যাডভোকেট হতে চায়, নাহলে কেউ বলে পুলিশ। বেশিরভাগ ছেলে বাচ্চারা পুলিশ বলে আর মেয়েরা ডাক্তার বলে। এবার এরকম কি কোনো ইচ্ছা ছিল ছোটবেলাতে তোমার? সেভাবে কোনো ইচ্ছে ছিল না, প্রথমত বলে রাখতে কোনো ইচ্ছে ছিল না। তবে একটা ইচ্ছে ছিল নিজেকে একটা প্রতিষ্ঠা করা, সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠা করা, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠা করা। না, সেটা কন্টেন্ট ক্রিয়েটর তো ছোটবেলাতে ছিল না আমাদের,
এটা তো জিও আসার পর থেকে ব্যান্ড প্রমোশন, যাই হোক ব্যান্ড প্রমোশন না, এটা ছোটবেলা বলতে কম বলছি তোমাকে আমি, ওই যখন এজ 5-6 এ পড়ি তার আগে তখন তখন অনেকটা তোমরা অনেকটা, হ্যাঁ তো মানে ওরা তো হিসাব মধ্যে অনেকটা আমাদের থেকে অনেক পরের জেনারেশন, মানে আমরা বুড়ো হয়ে গেছি। যাই হোক, তো এখানে আমাদের কি ছিল, আমাদের কাছে নেট এসে ঠিকঠাক ভাবে পৌঁছেছিল কোন সময়, 2016, 15-16 এই সময় আমরা ইউটিউব বলে কিছু জানতে পারলাম। তার আগে কিন্তু জানতাম না যে ইউটিউব বলে কোনো কিছু আছে বা কিছু, এগুলো জানতাম না। তখন কি ছিল বলতো, আমরা ফেসবুক করতাম 2 GB নেট সারা মাসের জন্য রিচার্জ। কার্ড ছিল টপ আপ কার্ড, মানে স্ক্র্যাচ করে নিয়ে রিচার্জ করা, ঠিক আছে। তখন কি ছিল 2 GB নেট সারা মাস, মানে এখন আমাদের একদিনে মানে 2 GB তো কাজ হয় না বলে আবার 33 টাকা মারতে হয়, ঠিক আছে। এটা এখন হচ্ছে, কিন্তু তখন কিন্তু 2 GB তোমার সারা মাস কাটিয়ে দিতাম, 2 GB দিচ্ছে, বিশাল ব্যাপার ছিল। তখন তো ইউটিউব আমরা চিনি না, ফেসবুক ছিল তাও কি এত অন থাকতাম না, ওই কয়েকটা ছবি ছাড়া এত সিস্টেমও ছিল না, কিছুই ছিল না। এখন যা চলছে, তা সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি মানে মোটামুটি নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলে, এটাই হওয়া উচিত। যেখানেই যাও সৎ পথে নিজেকে একটা বড় জায়গায় দেখা, যে মা বাবা গর্ববোধ করে তুমি বলতে পারবে যে আমার ছেলে জিত, এইটাই আমিও এটাই মানি, যে লাইনে যাও না কেন। কারণ মানুষের ইচ্ছা না পূরণ না, মানে আমাদের পূরণ হওয়ার পেছনে তো অনেক কিছু মানে থাকে, কি বলতো কপাল বলে একটা জিনিস থাকে, যে আমি চাইলাম আমি এটা হবে, কিন্তু সেটা অত সহজ না। মানে যদি ওরা তোমার থাকে তাহলে তুমি এটা হবে, কিন্তু যদি তোমার ডেস্টিনি তোমাকে যেদিকে নিয়ে যাবে তুমি সেদিকে যাবে, কিন্তু হ্যাঁ সেখানে সৎ পথে থাকবে, এটাই ব্যাপার। আচ্ছা, এবার 4th কোশ্চেন তো হয়ে গেল, এবার 5th, ইউনিভার্সিটিতে কতজন তোমাকে থেকে ক্রাশ খায়, এরকম কেউ আছে? সত্যি কথা বললো ক্যামেরার সামনে? হ্যাঁ বলো। কেউ খায় না, কেউ প্রপোজই করেনি আজ পর্যন্ত কোনোদিন যে এরকম বলেনি যে জিতকে ভালো লাগে? সত্যি কথা বলতে আছে, এরকম 2-3 জন আছে, বাট সবটা না, আছে 2-3 জন এরকম আছে। আচ্ছা, 2-3 জন আছে, 2-3 জন আছে এরকম। যাই হোক, সেগুলো ক্রাশই থাক, ক্রাশেই থাকা উচিত একদম। তাকে ভালোবাসার জায়গায় নিয়ে আসলে সবসময় কিন্তু সাকসেস হয় না, একদম, ঠিক আছে। কারণ সে আদৌ কি তোমার জীবনের কেউ, সেটা ভাবা উচিত যে আমার জীবনের আদৌ কি সে কেউ, মানে সে আসলে দেখা তোমার জীবন মানে যেটা আছে এখন দেখা লাইফ ঝিঙ্গালালা, তখন সেটা হয়ে গেল ঝান্ডওয়ালা, ঠিক আছে, এটা হয়, ঠিক আছে। যাই হোক, তোমার 5টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে, র্যাপিড ফায়ার রাউন্ড এখানে শেষ হলো। আজকে আমার শেষের দিকে দেখুন তোমাকে একটা কোশ্চেন, সেটা হচ্ছে আজকে রবির আড্ডাতে এসে কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো তোমার সাথে আজকে রবির আড্ডাতে এসে আমাদের এই বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে পেরে খুব ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, জিতের জন্য অনেক শুভকামনা রইল রবির আড্ডার থেকে, যে ওর ইউটিউব জার্নি যেন সাকসেস হয়, খুব তাড়াতাড়ি যেন নিজেকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে পারে, এবং প্রতিটি মানুষের কাছে ওর যে কন্টেন্ট সেটাকে যেন পৌঁছে দিতে পারে, এটাই চাইবো। রবির আড্ডার তরফ থেকে জিতকে অনেক 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 শুভকামনা রইল। আর জিতকে অনেক ধন্যবাদ রবির আড্ডার তরফ থেকে, যে আজকে রবির আড্ডায় তুমি এসেছো, আমার সাথে এসেছো, আমার এক ডাকেও চলে এসেছে। আমি ওকে জাস্ট বলেছিলাম যে ভাই তুমি আমার এখানে আসতে পারো, কারণ আমি যখন এর আগের এপিসোডটা লঞ্চ করেছিলাম তখন ও কমেন্ট করেছিল, ওখানে কমেন্ট বক্স থেকে কিন্তু আমি সিলেক্ট করেছিলাম যে পরের দিন আমি ওকে আসবো। তো যাই হোক, সেখানে খুব ভালো একটা দিন কাটলো আজকের দিনটা। রবিবার দুপুরবেলায় রবির আড্ডা প্রতি সপ্তাহে আসতে থাকবে, যেভাবে আসছে সেভাবেই আসতে থাকবে। তোমাদের ভালোবাসা যেভাবে আমরা পাচ্ছি সেভাবে পাবো তো? কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর সঙ্গে থেকেও প্রতি সপ্তাহে একজন করে গেস্ট আসবে, যেদিন গেস্ট আসবে না সেদিনকে আমি শোনাবো তোমাদেরই জীবনে ঘটে যাওয়া কিছু গল্প। সেটা যে কেউ আমাকে মেসেঞ্জারে কিন্তু ডাইরেক্ট মেসেজ করে স্টোরি পাঠাতে পারো, বা তোমাদের জীবনে ঘটনা পাঠাতে পারো। সেটা ঘটনা না স্টোরি, অবশ্যই কিন্তু লিখতে ভুলে যাও না। যাই হোক, আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। অনেকক্ষণ টাইম ধরে তোমাদের আমি রবিবার দুপুরবেলাটা অনেকটা টাইম নিয়ে নিলাম আমাদের রবির আড্ডা। তা চলো আবার এবার খাওয়া দাওয়া করো, দুপুরবেলা রবিবার ছুটির দিন খাসির মাংস ভাত খাও আর ঘুমিয়ে পড়ো, ভাত ঘুম দিয়ে দাও। বাঙালির কাছে তো এইটাই একটা বড় পাওয়া, যে রবিবার দিনের ছুটিতে খাসির মাংস আর গরম ভাত, তার সাথে একটা সুন্দর ভাত ঘুম। চলো আজকের মতন টাটা, আবার পরের সপ্তাহে ঠিক দুপুর 3টের সময় হাজির হবো রবির আড্ডা নিয়ে।